বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। স্বাধীনতার দৃঢ়প্রত্যয় নিয়ে যেমন একসময় অস্ত্র ধরেছিলাম, প্রজন্ম থেকে প্রজন্ম যেন দিগ্ভ্রান্ত না হয় সেজন্যে কলম ধরেছি, তেমনি এক অনিবার্য কারণে মানুষের প্রয়োজনে আজ যোগ করছি নতুন মাত্রা। সবার উপরে দেশ, সবার উপরে দেশ অনুষ্ঠানটি বহমান বাংলার, বহমান সময়ের মুক্ত মানুষের হৃদয়ের মঞ্চ। এ মঞ্চে উচ্চারিত হবে স্বাধীন সার্বভৌম দেশের অর্থবহ স্বাধীনতার কথা। আজ আমরা কথা বলবো স্বাধীনতার 40 বছর পর প্রাপ্তি ও মূল্যায়ন প্রসঙ্গে। এই আলোচনায় আমাদের সাথে আছে, আজ স্টুডিওতে আছেন সমগ্র জাতির একসময়ের হৃদস্পন্দন, 69-এর ছাত্র আন্দোলনের প্রবাদ পুরুষ, ডাকসুর ভিপি, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের নেতা, সাবেক মন্ত্রী, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি জনাব আসম আব্দুর রব। জনাব আসম আব্দুর রব, আমরা আপনার কাছে আসছি। আজকে 3রা মার্চ, একটি ঐতিহাসিক দিন। আজ পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়েছিল। গতকাল ছিল পতাকা উত্তোলনের দিন। আমরা সৌভাগ্যবান যে আপনাকে আমরা আজকে স্টুডিওতে পেয়েছি, সেজন্যে দিগন্তের পক্ষ থেকে আপনাকে প্রথমেই অভিনন্দন জানাচ্ছি। আমি অভিনন্দন জানাই। 2রা মার্চ একটা দেশে আরেকটা দেশের নতুন পতাকা উত্তোলন নিয়ে, সেদিন যে আপনি পতাকা উত্তোলনের সৌভাগ্য অর্জন করেছিলেন, আজও আপনি বেঁচে আছেন, সেদিন আর আজকে আপনার অনুভূতি কি, যদি দিগন্তের দর্শকদের মেহরবানি করে বলতেন। অসংখ্য ধন্যবাদ। আপনিও মুক্তিযোদ্ধা, আমিও মুক্তিযোদ্ধা। আপনি দেশের ভিতর থেকে অভ্যন্তর থেকে আপনি আমার চেয়ে বেশি ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছেন। যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনা ছিল, বরং যারা দেশের ভিতরে ছিল না তাদের এই ঝুঁকি কম ছিল। আর আজকের এই দিনে, এই অগ্নিঝরা মার্চ মাসে, 3রা মার্চ, যেদিন স্বাধীনতার ইশতেহার বা এটাকে প্রক্লেমেশন বা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স যে দৃষ্টিতে বলি, কারণ যেখানে সরকার প্রধান কে হবেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেনাবাহিনী প্রধান কে হবেন, জেনারেল আহমেদ জি ওসমানী। আমাদের 2টা কারেন্সি হবে, পশ্চিম পাকিস্তান আর বাংলাদেশের 2টা স্টেট ব্যাংক হবে। জাতীয় পতাকা কি হবে, জাতীয় পতাকা কি হবে, জাতীয় সঙ্গীত কি হবে। এবং আজকে থেকে বঙ্গবন্ধুর নির্দেশালা বাংলাদেশে আর কিছু চলবে না। সমস্ত অফিস আদালত কলকারখানা বন্ধ, খোলা, সব কিছু না নির্দেশও হবে। তাহলে সরকার ঘোষণার আর বাকি থাকে নাকি? আমি প্রক্লেমেশন এবং ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স শব্দটা বলছি এই জন্য। এবং পতাকা মানে এটা কোনো ক্লাবের পতাকা নয়, আবাহনী, মোহামেডান বা আওয়ামী লীগ, বিএনপি পতাকা নয়। এটা 7.5 কোটি মানুষের আত্মা এই পতাকার সাথে যুক্ত হয়ে গেছে। এই পতাকা মানে 7.5 কোটি মানুষ, এই পতাকা মানে স্বাধীনতা, এই পতাকা মানে সংগ্রাম, এই পতাকা মানে মুক্তিযুদ্ধ, লড়াই, এই পতাকা মানে অর্থনৈতিক মুক্তি। একটা অবাস্তব রাষ্ট্র, 1000 মাইল দূরে একটা অংশ, এখানে একটা অংশ, সেটা শেষ পর্যন্ত টিকলো না। ব্রিটিশের সাথে তৎকালীন ভারতের, অবিভক্ত ভারতের নেতৃবৃন্দ এক ধরনের একটা কনস্পেসি করে এই 2টা দেশ করা হয়েছে। আসলে শেরে বাংলা ঐতিহাসিক লাহোর প্রস্তাবে তকাল কৃষক শ্রমিক জনতার যে নেতা শেরে বাংলা যে লাহোর প্রস্তাব উপস্থাপনা করেছিলেন, সে লাহোর প্রস্তাবে ছিল বেঙ্গল মানে বাংলা ভাষাভাষী লোকদেরকে নিয়ে একটি রাষ্ট্র হবে। আজকে যে কাঁটাতারের বেড়া, আজকে যে দেওয়াল, আজকে যে ফেলানির হত্যা, আজকে যে বর্ডারে আমাদের লোকদেরকে ধরে নিয়ে যাওয়া, এই যে ম্যাকরামারার এই যে ডিভাইড করা। আসলে আমি আপনাকে কোনো আপনার বক্তব্যে সেট যাতে না হয়, আমি সেই জন্যেই আসছি যে আপনি যেমন রাজনীতি করেন, আমিও রাজনীতি করি, এটা আমার কাজ নয়। কিন্তু তারপরেও সবার উপরে দেশ, এই অনুষ্ঠানটি পরিকল্পনা করা হয়েছে
দেশের মানুষের কথা বলতে, সময়ের কথা বলতে। ৩রা মার্চ ইস্তেহার পাঠের পরে স্বাধীনতার জন্য যে আর কিছু বলার থাকে তা থাকে না। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, দেশবাসী জানতে চায়, দর্শকরা জানতে চায় যে ২রা মার্চ পতাকা উত্তোলনের পিছনে কি ছিল, যদি আপনি একটু মেহরবানি করে বলতেন। সেটা হলো, এটা বাংলাদেশের তৎকালীন ৭.৫ কোটি মানুষের কেউই জানে না, ওই লোকগুলি ছাড়া। যেমন আপনি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বীর উত্তম, আপনি যে যুদ্ধের পরিকল্পনা করেন, পরিকল্পনাটা আপনার অপারেশন রুমে আপনি ছাড়া আর যারা আপনার সাথে জড়িত তারা তো অন্যদের জানার কথা নয়। যোদ্ধাদেরকে নির্দেশ দেন অপারেশনে যাওয়ার জন্য। এইটার পিছনে ১৯৬২ সনে স্বাধীন বাংলা নিউক্লিয়াস নামে একটা গোপন সংগঠন গড়ে ওঠে। বাংলাদেশকে স্বাধীন করার জন্য আন্দোলনের দুইটা ধারা, একটা হলো প্রকাশ্য, একটা অপ্রকাশ্য। প্রকাশ্য নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। অপ্রকাশ্য নেতা হলো সিরাজুল আলম খান, এবং তার সাথে বড় যুক্ত হয়েছিলেন আব্দুর রাজ্জাক এবং কাজী আরিফ আহমেদ। ৬২-তে শিক্ষা আন্দোলনের পর থেকে আর ৫০-এ সামরিক শাসনের পর থেকে প্রত্যেকটি রাজনৈতিক আন্দোলনে ছাত্র সমাজ, যুব সমাজের যে ভূমিকা, এটা নিয়ন্ত্রণ করতেন হেডকোয়ার্টার ছিল নিউক্লিয়াস। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ, ৬ দফার আন্দোলন, ১১ দফার আন্দোলন, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, এই সমস্ত জনের কর্মকাণ্ডের মূল আলটিমেট গোলটা ছিল বাংলাদেশকে সশস্ত্র স্বাধীনতা যুদ্ধে নিয়ে যাওয়া। অতএব প্রত্যেকটি আন্দোলন, বঙ্গবন্ধু ৬ দফা ঘোষণা করার পরে ৬ দফা না ১ দফা, ১১ দফা না ১ দফা, প্রত্যেকটি আন্দোলনের ১ দফা মানেই স্বাধীনতা। এইটার একটা অংশ আওয়ামী লীগের চেষ্টা করেছিল, ছাত্রলীগের মধ্যে আওয়ামী লীগের মধ্যে একটা অংশ ছিল যে যারা কনফেডারেশন, স্বায়ত্তশাসন, তার অর্থ সংহতির মধ্যে কিছু অধিকার নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করে উনাদের সুখ শান্তি আরামায়েশগুলো ভোগ করবেন। আর নিউক্লিয়াসের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুকে নেতা রেখেই বাংলাদেশকে সশস্ত্র মুক্তিযুদ্ধে নিয়ে যাওয়া। এখানে হলো ২রা মার্চ এবং ৩রা মার্চের পিছনের যে লিগাসিটা, এটা স্বতঃস্ফূর্তভাবে হঠাৎ করে ঘটেনি। আমাদের সেনাবাহিনী, আপনি একটা পতাকা উত্তোলন করেছিলেন, এটা যে সে কথা নয়। একটা দেশে সেই দেশকে অস্বীকার করে একটা পতাকা উত্তোলন সবার জীবনে ঘটে না। যদি বাঙালিরা জয়যুক্ত না হতো, আমরা যদি জয়যুক্ত না হতাম, ফাঁসি হতো। তাহলে এই পতাকা উত্তোলনের জন্য অন্যকে ক্ষমা করলেও আপনাকে ক্ষমা করা হতো না, আপনাকে ফাঁসি দেওয়া হতো। ফাঁসি বা ফায়ারিং হতো। তো ২রা মার্চ যে পতাকাটা তুললেন, এই পতাকাটা কিভাবে তৈরি করলেন? এই পতাকাটা মূলত এই নকশাকৃত যে পতাকাটা, এটা কিন্তু সেদিনে প্রথম আসেনি। না, ঠিক। এই পতাকাটার যারা এর পরিকল্পনাকারক, এটা রূপকার, তাদের উদ্দেশ্য ছিল স্বাধীনতা সংগ্রামে নিয়ে যাওয়া। এটা আগরতলা মামলায় বঙ্গবন্ধুর সাথে সার্জেন্ট জহুরকে যখন গুলি করে হত্যা করা হয়, এটা হলো ৬৯ সনে। স্বাধীনতার প্রথম শহীদ সার্জেন্ট জহুর, এই ধরনের একটা স্লোগান ছাত্রলীগ থেকে আমরা দিয়েছিলাম। ওই ১৫ই ফেব্রুয়ারি উপলক্ষে ১৫ই ফেব্রুয়ারি বাহিনী, পরবর্তীতে এটা জহুর বাহিনী। এই জহুর বাহিনীর পতাকা হিসাবে এটা মানে বঙ্গবন্ধুর কাছে, আওয়ামী লীগের কাছে, জাতির কাছে এটা ঐতিহাসিক পল্টন ময়দানে বঙ্গবন্ধুর হাতে জয় বাংলা বাহিনীর প্রধান হিসেবে আমি দেই। আমি যখন পতাকাটা তুলে ধরে এভাবে বঙ্গবন্ধুর হাতে এটা দিতে গেলাম, উনি আবার মুড়িয়ে এটা আমার কাছে দিলেন এবং উনি জিব্বার মধ্যে একটা কামড় দিয়ে ফেললেন। জাতীয় নেতা হিসাবে কিছু ফ্লেক্সিবিলিটি থাকতে হয়, তাকে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে কথা বলতে হয়। পাকিস্তান যেহেতু তখন পর্যন্ত ভেঙে যায়নি, তখন তাদের সাথেও ডায়ালগ করতে হয়। অতএব উনি আমাকে বললেন তুমি সন্ধ্যায় দেখা করো। আমি ৩২ নম্বর যাওয়ার পর বললো, রব একটু আর্লি হয়ে যাচ্ছেন। স্বাধীনতার সপক্ষে আওয়ামী লীগের মধ্যে বঙ্গবন্ধু, তাজউদ্দিন, চিটাগাঙ্গের আজিজ সাহেব এবং ঢাকায় উনার ফলোয়ার আরও কিছু লোক ছাড়া আসলে টোটাল আওয়ামী লীগের কোনো কাগজপত্রে স্বাধীনতা, স্বাধীন বাংলাদেশ দূরের কথা, স্বাধীনতা শব্দটি, স্বাধীন বাংলা শব্দটি আওয়ামী লীগ দেখাতে পারবে না। বরং বঙ্গবন্ধুকে ৬ দফা তারা ঘোষণা করতে দেয়নি। বঙ্গবন্ধু বাধ্য হয়ে চট্টগ্রামে গিয়ে লালদিঘিতে ৬ দফা ঘোষণা করেছিলেন।
আবার ছাত্র ইউনিয়নের একটা অংশ, ছাত্র ইউনিয়ন ছিল যে বাংলাদেশ যদি স্বাধীন হয়ে যায় পাকিস্তান ভিত্তিক সমাজতন্ত্র করতে পারবে না, তারাও আমাদের এটার বিপক্ষে ছিল। 7ই মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু বক্তৃতা দেওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন খারাপ ভাষায় গালমন্দ করেছে। অতএব আসলে ধারা এখানে একটা না, ধারা এখানে 2টা 3টা ধারা কাজ করেছে। মূল ধারাটা ছিল নিউক্লিয়াস। স্বাধীন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভা, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সভা, কিন্তু পিছন থেকে সমস্ত কলকাঠি নাইডা কাজটা কিভাবে আসল জায়গায় নিয়ে যাওয়া হবে এইটা করতেন সিরাজুল আলম খান এবং নিউক্লিয়াস। পতাকাটা আমার হাতে আসলো কিভাবে? পতাকা তো আমি চারজনের এটা মধ্যে জিজ্ঞেস করতে চাইছি যে আপনি যে পতাকাটা তুললেন তখন হাজার হাজার ছাত্র জনতা সেখানে ছিল। হাজার না ভাই কাদের, এটা জনসমুদ্র, লক্ষ লক্ষ। কারফিউ ছিল 3 দিন। আমরা তো যখন পতাকাটা আপনি নিয়ে যাননি, না, কিন্তু পতাকাটা আপনি তুললেন। পতাকাটা এবং- নির্দেশিত এবং যে ছিল। একটা কথা বলি যে গত বছর নূরে আলম সিদ্দিকী বলেছিলেন যে পতাকা তোলার আনুষ্ঠানিক কোনো পরিকল্পনা ছিল না। হতে পারে এটা আনুষ্ঠানিক উনি সঠিক পরিকল্পনা না থাকতে পারে, কিন্তু পতাকাটি যে উঠেছিল এটা পৃথিবীব্যাপী স্বতঃসিদ্ধ এবং প্রতিষ্ঠিত। আপনি যে পতাকাটি তুললেন এই পতাকাটি আপনি তখন পেলেন কি করে? আচ্ছা, আমি আমার বন্ধু নূরে আলম সিদ্দিকী সবার সভাপতি ছিলেন। সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক নিউক্লিয়াসের সদস্য ছিলাম এই 4 জনের মধ্যে আমরা 2 জন, আমি এবং সাধারণ সিরাজ, আর ওনারা 2 জন নিউক্লিয়াসের সদস্য ছিলেন না। অতএব নিউক্লিয়াসের সদস্য যারা নয় তাদের এই ঘটনাটা জানার কথা নয়। আমি এটার জন্য ওনাকে কোনো অপরাধী মনে করি না। ওনার এটা নিয়ে কোনো বিতর্ক না করলে আমি খুশি হব, বরং ওনাকে মানে অপ্রিয় সত্য কথাটাই বলা উচিত যে আমি নিউক্লিয়াস সত্য ছিলাম না, আমি নিউক্লিয়াস মানি না, আমি এই সম্পর্কে জানি না। আমি ওনাকে কোনো অপরাধ দেব না, মন্দও বলবো না। এইটা সিরাজুল আলম খানের নির্দেশ ছিল যে পতাকাটা জাহিদ আমাদের ঢাকা মহানগর ছাত্রলীগের সেক্রেটারি, সে পতাকাটা নিয়ে আসবে, এনে আসম আব্দুর রবের হাতে দেবে। নিউক্লিয়াসে 2 জনের একজন, শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব। তো আমি হলাম ডাকসুর বিপি। বাংলাদেশের প্রত্যেকটি 52 থেকে ভাষা আন্দোলন, প্রত্যেকটি আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল ডাকসু। আর আমি আর আব্দুল কুদ্দুস মাখনি প্রথম প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে ডাকসুর বিপিজিএস নির্বাচিত হই। এর পূর্বে ছিল বেসিক ডেমোক্রেসি সিস্টেম, প্রত্যেক হল থেকে একজন হতেন, তারপর তারা একজন জিএস নির্বাচিত করতেন। ওই নির্দেশ অনুযায়ী যখন এটা নিয়ে আসে তখন চতুর্দিকে ট্যাঙ্ক, ফিল্ড কমান্ড, এলএমজি, উপরে হেলিকপ্টারে আর্মির অস্ত্রসজ্জিত। আমি সামান্যতম ভাবিনি, আপনি হলেও ভাবতেন না হয়তো, যে আমি বেঁচে থাকবো কিনা, আমার মা বাবা আর কি হবে। আমি 24-25 বছরের একটা যুবক। সেদিন আমার সামনে আমার মনে হয়েছিল আমি 7.5 কোটি মানুষ, আমি 7.5 কোটি আত্মার প্রতিধ্বনি করছি। আমার মধ্যে কোনো ভয়ভীতি কাজ করেনি, কোনো চিন্তা, কোনো পিছুটান কাজ করেনি। আমার প্রতি নির্দেশ ছিল পতাকাটা তোমার হাতে যাওয়ার পরে তুমি জাতির কাছে এই পতাকাটা তুলে ধরে জাতিকে নির্দেশ দেওয়া, এটাই আমাদের লক্ষ্য, এটা অর্জন করতে হবে। তার অর্থ স্বাধীনতার একটা পতাকা লাগে, স্বাধীন দেশের একটা পতাকা লাগে, একটা জাতীয় সঙ্গীত লাগে। অতএব আমাদের এই আন্দোলন সংগ্রামের মার্চের আমাদের নেতা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব, উনি হলেন স্থপতি, আর রূপকার হলেন পরিকল্পনাকারী, আর্কিটেক্ট, ডিজাইনার হলেন সিরাজুল আলম খান। এখন স্বাধীনতার পথে গত 40 বছরে ওনারা মুক্তিযোদ্ধাদের, আপনাকেও, আপনি আমি একই কথাটা পড়ে গেছি, আমরা আসামির কাঠ গড়ায় আছি, আমরা অচ্যুত। ওনারাই বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছেন, ট্যাঙ্কার কামান চালিয়েছেন এই 2 জন। অতএব আজকে দেশ স্বাধীন হয়েছে, আমরা মুক্তিযোদ্ধারা পরাজিত হয়েছে, এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু নেই। আমরা আসামির কাঠ গড়ায় আছি। বঙ্গবন্ধু সিরাজুল আলম খানকে জিজ্ঞাসা না করে মেজর কোনো পলিটিক্যাল মুভমেন্টের এবং রাজনীতির সিদ্ধান্ত নিতেন না। আজকে সে সিরাজুল আলম খান অবাঙ্ক্তেয়। সেই আওয়ামী লীগও নেই, এই আওয়ামী লীগে মাওলানা ভাসানী ছিলেন, হুজুরের সেই আওয়ামী লীগ নেই, এই আওয়ামী লীগের সোহরাওয়ার্দী ছিলেন, সেই আওয়ামী লীগ এটা নয়। আজকে রাজনৈতিক দলকে মানুষ গালি দেয় যে রাজনৈতিক দল মিথ্যা কথা বলে, রাজনীতি দুর্নীতি করে। এই কথাটা আমি আজকে দিগন্তের মাধ্যমে বলতে চাই, আল্লাহর ওয়াস্তে আপনারা সুশীল সমাজের বুদ্ধিজীবীরা এই শব্দটা প্রত্যাহার করেন। এখনকার যেটা আছে এটা হলো দলবাজরা দল চালাচ্ছে, রাজনীতিবিদদের কাছ থেকে রাজনীতি হাইজ্যাক হয়ে গেছে, অন্য হাইজ্যাকের মতো। আজকে দলবাজরা দলীয় ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করতেছে এবং মিথ্যা কথা বলতেছে। আমাদের সরকারের পক্ষ থেকে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী আমরা একটা বিরতিতে যেতে চাই, এরপরে এসে আবার আপনার সঙ্গে এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব।
প্রিয় দর্শক মণ্ডলী, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। সবার উপরে দেশ এই অনুষ্ঠানের একটা খুবই ছোট্ট বিরতি নিচ্ছি। আপনারা সাথেই থাকুন। আমরা অল্পক্ষণ পরেই আবার আপনাদের সামনে ফিরে আসছি। হাসান মাহমুদের গ্রন্থনা ও পরিকল্পনায় অপরাধ ও অপরাধীকে নিয়ে দিগন্তের অনুসন্ধানী আয়োজন দিগন্ত অনুসন্ধান, প্রযোজনায় আহসান মাহবুব। দেখবেন আগামীকাল রাত ৮টা ৪০ মিনিটে। কৃষি ও কৃষকের এই দেশ, সমৃদ্ধি ও সম্ভাবনার এই দেশ, উৎপাদন ও উৎকর্ষে সোনার স্বদেশ, প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারি লিমিটেড নিবেদিত সুফলা বাংলাদেশ। সুফলা বাংলাদেশ, প্রযোজনা বদরুদ্দোজা শ্রাবণ। দেখবেন আগামীকাল বিকেল ৫টা ৩০ মিনিটে। Who is the Lover? Who is Ar-Rahman? Who is Al-Mannan? মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তিনি নির্ধারণ করেছেন সরল সঠিক জীবন বিধান। রবিউল আউয়ালের এই মাসকে কেন্দ্র করে ঈদ মিলাদুন্নবী একটি অনুষ্ঠান করা হয় এবং নানা ধরনের আয়োজন করা হয়। এটি কতটুকু শরিয়া সম্মত? ইসলামের জন্মোৎসব বলে কোনো কিছু নেই। এই ক্ষেত্রে তো ঈদকে সুনির্ধারিত করা হয়েছে যে কদ আবদালাকুমুল্লাহ ইয়াউমাইনি খায়রাম মিনহুমা, দুটি দিনকে ঈদ বলা হয়েছে। সালাতুল ঈদাইন, ফিতর, ঈদুল আযহা। যেখানে হাদিস বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন ঈদ হচ্ছে দুটি। রাফিক বিন সাঈদীর উপস্থাপনায় ইসলামের আলোকে জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তর অনুষ্ঠান ইসলামী ব্যাংক সরল পথ। মানুষ মারা গেলে দাফন করার আগ পর্যন্ত কি কি দোয়া কালমা করবে? তার কোনো ঋণ থাকলে এটা পরিশোধ করার ব্যবস্থা করতে হবে, গোসল দেয়ানো সেটা ব্যবস্থা করতে হবে, কাফনের ব্যবস্থা করতে হবে, জানাজার ব্যবস্থা করতে হবে। এখানে অন্য কোনো সুনির্দিষ্ট দোয়ার কিন্তু আয়োজন নাই। দেখবেন আগামীকাল রাত 11টা ৫ মিনিটে। মাতবর চাচার একটু বুঝাইছ তুই? মাতবর চাচারে বোঝানো সম্ভব না। আজকে তোর মায়ের মরণের বাৎসরিক খাওয়ান, আমি কাছে সেইটা আজইরা পল্টুর কি রে? আর ওই যে উত্তর পাড়ার ইচ্ছা আছে না, ওরা বলে ওরা ধরে রাখছে। পাহাড়ের ব্যবস্থা তো করছিলাম। গ্রামে যেই মাইন্ডটা তুমি খাইছিলা এর কথা ভুলে গেছো? এলিগেন্স অ্যারোমা নিবেদিত ধারাবাহিক নাটক ভিলেজ পলিটিক্স, রচনা পার্থ চ্যাটার্জি, পরিচালনা নাসির উদ্দিন মাসুদ। ময়নের মতো একটা সওয়াল যদি আমার শাসায় তাহলে আমার মূল্য থাকে কোনে? এই যে নাটোরের বড়লতায় পাখির বাসার মধ্যে দুইটা চোখ। এই জন্য তো আমি বাড়ি পরে আসি না। আমি যতক্ষণ থাকবো ততক্ষণ চাচি কান্নাকাটি করবো। মানুষে যদি ভোট না দেয়। ভিলেজ পলিটিক্স দেখুন আজ রাত 9টা 40 মিনিটে। প্রিয় দর্শক মণ্ডলী, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। সবার উপরে দেশ অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম স্বাধীনতার 40 বছর পর প্রাপ্তি মূল্যায়ন প্রসঙ্গে। প্রিয় অতিথি জনাব আসম আব্দুর রব, আমরা আলোচনা করছিলাম 69-এর গণ আন্দোলন নিয়ে, 70-এর মুক্তিযুদ্ধ নিয়ে। আমরা সৌভাগ্যবান যে ঢাকা বিশ্ববিদ্যালয় সকল আন্দোলনের সূতিকাগার, তারই আপনি প্রথম নির্বাচিত ভিপি ছিলেন। আজকে 25 বছর মুখে যাই বলা হোক, গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হচ্ছে, 40 বছর, কিন্তু এই 25-26 বছরে কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। এতে আগামী দিনে নেতৃত্ব তৈরিতে একটা শূন্যতার সৃষ্টি হচ্ছে।
সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের যে মান মর্যাদা, যে শক্তি সাহস ছিল, আজকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারা বাংলাদেশের ছাত্র সমাজের সেই ন্যায়পরায়ণতা, শক্তি, সাহস, মর্যাদাবোধ নাই কেন, এবং এর থেকে উত্তরণের পথ কি, যদি আপনি দয়া করে বলতেন। একটা জিনিস উদাহরণ দিলে জাতীয় বুঝতে পারবে, আপনারা বুঝতে পারবেন। সেটি হলো ব্যক্তিকেন্দ্রিকতা, আমিত্ব, অহমিকা। আরেকটা হলো স্বেচ্ছাচারিতা। হালাকু খান, তুগলক এরা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল, যাতে করে ওরা জ্ঞান অর্জন না করতে পারে, ওরা স্বাধীন ভূমিকা পালন না করতে পারে। ইনারা খুব চিন্তা পাবেন, ওনারা যে মানে জ্ঞান পাবি তারা, ওনারা বুঝেন। ইনারা বলতে কাকে বোঝাতে চাচ্ছেন? ওনারা বলতে আপদ বলা দুইটা যেটা আছে এদের কথাই বোঝাচ্ছে, ক্ষমতাসীন আসলে সরকারি দল এবং বিরোধী দল, মানে এই বর্তমান নেতৃত্বকে বোঝাতে চাচ্ছে। নেতৃত্ব মানে দলীয় নেতৃত্ব। দলীয় নেতৃত্ব। ওনারা কোথায় রাজনীতি করছেন আমি জানি না, ওনারা কোথাও মুক্তিযুদ্ধ করেন তাও আমি জানি না। যখন স্লোগান দেয় স্বাধীনতার সপক্ষ শক্তি, তো ওনারা তখন কোথায় ছিলেন? মুক্তিযুদ্ধের সপক্ষ চেতনা কোথায় বলেন? চেতনা আদৌ বুঝেন কিনা আমি সেটা জানি না। চেতনা না চেতনা, আসলে ভালো করে শুনতে হবে। চেতনা বলে মানে চেতিও না, খবরদার, চুপচাপ চুপচাপ থাক, উত্তেজিত হয়েও না। হ্যাঁ, উত্তেজিত হয়েও না। আমরা যা বলি জি হুজুর করো। তো এটার অর্থ হলো যখনই জ্ঞান অর্জন করবে, যখনই বিদ্যা, বুদ্ধি, মেধা, প্রজ্ঞা, প্রযুক্তি থাকবে, তখন তার একটা স্বাধীন সক্রিয় সত্তা, যেমন আপনার মধ্যে স্বাধীন একটা সক্রিয় সত্তা আছে, প্রত্যেক মানুষের মধ্যে আছে, দুইটা সত্তা আছে, একটা পরাজয়ের, একটা জয়ের, একটা মৃত, একটা জীবিত সত্তা, একটা পুরুষ সুলভ, আরেকটা হলো কাপুরুষ সুলভ। অতএব শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আজকে অস্ত্রের যন্ত্রণা। ভাইস চ্যান্সেলর কি অস্ত্র দেয়? রিভলভার দেয়, পিস্তল দেয়, গ্রেনেড দেয়, পেন্সিডিল দেয়, টাকা দেয়। এই যে টেন্ডারবাজি সরকারি দলের ছাত্রদের, এটাকে অঙ্গ সংগঠন বাড়িয়ে ফেলেছে। ওখানে স্লোগান দেয় নেতা নেত্রী যেখানে, আমরা আছি সেখানে। কিন্তু আমরা যখন এই পতাকা উত্তোলন করলাম, তো আমরা তো বঙ্গবন্ধুকে জিজ্ঞাসা করি নাই। উনি সবই জানতেন, উনি যাই নাও না জানার ভান করতেন। কারণ ওনাকে 25শে মার্চ যখন জিজ্ঞাসা করলো যে তুমি এইসব দাবি দিচ্ছ, এটা দিলে তো পাকিস্তান থাকবে না, বলছে এইটা যদি আমি না দেই তাহলে ছাত্র আমার জীবিত রাখবে না, বাঙালি জাতি আমাকে জীবিত রাখবো না। জিনিসটা বুঝতে হবে। যেমন 1 মার্চে এই ঘোষণা আসবে যে সংসদ অধিবেশন বন্ধ হয়ে যাবে, এটা আমি জানতাম, আমি বঙ্গবন্ধুকে জানিয়েছি। সেটার জন্য কাজী ফিরোজুর রশিদ সহ আমরা যখন জগন্নাথ কলেজে ছিলাম, সেখানে মিছিল নিয়ে বাইতুল মোকাররম আসি। আমার বন্ধু প্রয়াত আব্দুল কুদ্দুস মাখন, তাকে বলে আসছিলাম সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশাল মিছিল নিয়ে, আমিও বিশাল মিছিল নিয়ে বাইতুল একসাথে হই। স্টেডিয়ামে ক্রিকেট খেলা ছিল, আমরা বন্ধ করে দেই। বঙ্গবন্ধু হোটেল পূর্বানীতে ছিল, আমরা সেখানে যাই, পাকিস্তানি পতাকা পুড়ে দেই, বলি যে আপনাকে আজকে স্বাধীনতা ঘোষণা করতে হবে। আমি যে কথাটি বলছিলাম, বাইতুল মোকাররমে খসরু, মন্টু, ফিরু এরা বন্দুকের দোকান লুট করলো, পাশের দোকানটা হলো স্বর্ণ অলঙ্কারের, সেটা লুট করলো না। এটা কেন? আজকে তো বন্দুকের দোকানের থেকে বন্দুক নিতে কেউ যাবে না, আগে সোনার দোকানটাই লুট করবে, ওদের কাছে নেবে। তো এই যে এতদূর চেতনায় বাঙালি জাতি শীর্ষে উঠেছিল, এটা কিভাবে উঠেছিল আর আজকে কেন? আমরা ওদেরকে মোটিভেট, এডুকেট করেছি। ওই যে আপনাকে বললাম যে নিউক্লিয়াস, সেখানে ভালো ভালো ছাত্রদেরকে মানে মানে যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস, যারা কলেজের বিপিজিএস, ইউনিভার্সিটির বিপিজিএস, এবং যারা কমব্যাট করতে পারে, এনার্জেটিক, যারা পুলিশের সাথে কমব্যাট করতে পারে, যারা ত্যাগ স্বীকার করতে পারে, যারা ভালো বক্তৃতা করতে পারে, ওদেরকে রেকর্ড করা হয়েছিল। খসরু মন্টুদের মধ্যে একটাই ছিল যে বাংলাদেশকে স্বাধীন করতে হবে, এটার জন্য দরকার হলে আমরা মরে যাব। তো ওই স্বর্ণের অলঙ্কার দিয়ে তো বাংলাদেশ স্বাধীন করা যাবে না, তাদের দরকার হলো অস্ত্র। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। অস্ত্র তাদের দরকার নাই। আর আজকে যারা আছে যে তাদের কথা হলো যে আমরা লুটপাট করে খাবো এই সরকারের অঙ্গ সংগঠন হিসাবে। আমরা অঙ্গ সংগঠন ছিলাম না। আপনার বড় ভাইও রাজনীতি করে, আমার বন্ধু ছিলেন, এসমলে ছিলেন। আমরা তখন কোথায় টেন্ডার, কোথায় কন্ট্রাক্টর আমরা জানতাম না। আপনাদের বাড়িতে, আপনার আব্বার কাছে, আপনার মায়ের কাছে আমি ছেলের মতো বহু রকম ব্যঞ্জন দিয়ে বহুবার আমি খেয়েছি। এই যে আদর, স্নেহ, মমতা, ভালোবাসা, আজকে তো এটা নাই, সমাজে উঠে গিয়েছে।
বড়োর প্রতি শ্রদ্ধা নাই, ছোটোর প্রতি স্নেহ নাই, রাজনৈতিক দলের নেতার কর্মীদের প্রতি কোনো প্রেম প্রীতি ভালোবাসা, তাদেরকে আদর যত্ন করা, তাদেরকে শিক্ষা দেওয়া, তাদেরকে কমান্ড করা, তাদেরকে ধমক দেওয়া কিছুই নেই আজকে। আজকে এখানে যত বেশি জিন্দাবাদ বলতে পারে ততই খুশি। যেমন গতকালকে আমার তোফাইল ভাই, উনি আমারও নেতা, ডাকসুর বিবি ছিলেন, উনি বললেন সত্য কথা বললে তো আর আওয়ামী লীগের পদ থাকবে না, অনেক কথাই আছে আমি সংসদও বলতে পারি না, আজকেও বলতে পারবো না। সে কথাগুলো কি? উনি কিছুদিন আগে বলেছেন বঙ্গবন্ধু উপাধি দেওয়ার জন্য সিরাজুল আলম খান আমাকে নির্দেশ দিয়েছে। কালকে কিন্তু এটা বলতে উনি সাহস পেলেন না। এরপর উনি বলেছেন আসমা আব্দুর রব স্বাধীনতার পতাকা তুলেছে। এইবারে উনি বলতেন ছাত্র সমাজ পতাকা তুলেছে। তার অর্থ যখন তখন 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 না না, ছাত্র সমাজ তুললো তো একজনকে তো তুলতেই হবে। তো গাড়ি নামটা বলতে, গাড়ির মধ্যে প্যাসেঞ্জার যদি 5 জন থাকে প্রত্যেকে কি গাড়ি চালায় নাকি? না না না, একজনে তাহলে চালাবে। মঞ্চের মধ্যে যদি 4 জন থাকে, 4 জনেই কি পতাকা উড়তে পারে নাকি? একজনই তো তুলতে হবে। নূর আলম সিদ্দিকী সভাপতিত্ব করছিল, মাখন বক্তৃতা করছে, সাধারণ সিরাজ বক্তৃতা করছে, আমি বক্তৃতা করছি, আর নির্দেশ অনুযায়ী আপনি তো একজন বিজ্ঞ মানুষ, আপনি কি বলতে পারেন যে এই যে অতীতকে বা বাস্তবকে বা ইতিহাসকে এরকম ভাবে ঢেকে দেওয়ার প্রবণতাটা কেন, এবং এর ফলটা কি হবে? এইটার একটা হলো যে এটা জাতির দুর্ভাগ্য। আজকে নেতৃত্ব শূন্য। আমরা 24 বছর বয়সে যুদ্ধ করে দেশ স্বাধীন করতে পেরেছি। আজকে 70 বছর বয়সে দেশ পরিচালনার দায়িত্বে আমরা নাই। আজও কি আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারি না? ও আমাদের আপনার চুল দাড়ি পেকেছে, আমারগুলা পুরা পাকেনি, তো সেই জন্য রাষ্ট্র পরিচালনা করতে পারবো না? আমাদেরকে দিয়ে দেখেছে জাতি। আমাদের মুক্তিযুদ্ধে যেমন পরীক্ষিত আমরা হয়েছিলাম, আজকে তো আমাদের পরীক্ষা হতে পারতো যে আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারি কিনা। আর যারা কোনোদিন রাজনীতির সাথে সম্পর্ক ছিলেন না, হাঁড়ি পাতিলের সম্পর্ক ছিলেন, তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেন। অতএব যা হওয়া তাই হয়েছে। এই জাতি তারা যা চেয়েছে, একটা কথা আছে, যে জাতি যে ধরনের নেতা চায় আল্লাহ তার জন্য সেই ধরনের নেতাই পাঠায়। আমার মনে হয় এটা জাতীয় দুর্ভাগ্য। আমাদের জাতির কিছু মানে খেসারত দেওয়া দরকার ছিল। আজকে আমরা অত্যন্ত একটা ক্রান্তি লগ্নে আছি। এটা একটা মগের মূল্যকে রূপান্তরিত হতে যাচ্ছে। এখানে বিচার বিভাগের স্বাধীনতা নেই, এখানে দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা নেই, এই জন্য নির্বাচন কমিশনের স্বাধীনতা নেই, এখানে মানবাধিকার কমিশনের স্বাধীনতা নেই। এখন পত্রপত্রিকা মৌলিক প্রেস ফ্রিডম রহিত হতে যাচ্ছে। স্বাধীনতা নাই আমাদের মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। আপনার সেনাবাহিনীতে বিডিআর 70 জন অফিসারকে হত্যা করা হয়েছে। এখন শোনা যাচ্ছে সেনাবাহিনীতে আবার ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে। এইভাবে আইএসপিআর এর প্রেস লিজ দিয়ে, বা আইএসপিআর এর না সেনাবাহিনীর অফিসও না, প্রেস লিজ দিয়ে সেনাবাহিনীর অভ্যন্তরে কোনো রকম কিছু হচ্ছে, এইটা কিন্তু পৃথিবীর কোনো দেশে আমার জানা নাই, আমি বলতে পারবো না, আপনি বলতে পারেন আপনার জানা আছে কিনা। এইটা দিয়ে আজকে আমি কথা বলতে সাহস পাচ্ছি। তাহলে আমাদের সেনাবাহিনীটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। না, আসলে আমারও এই সমস্ত বিষয়ে খুব একটা কিছু জানা নাই, কিন্তু আপনি যেটা বললেন যে আমরা বড় বেশি খেসারত দিচ্ছি, এই জাতি 40 বছর খেসারত দেওয়ার পরে কি আরো খেসারত দেওয়ার প্রয়োজন আছে? আরো দিতে হবে। এখান থেকে উত্তরণের কি কোনো পথ নেই? পথ আছে, পথ অবশ্যই আছে। যারা কথা বলছেন, গলাবাজি করতেছেন, তারা কিন্তু পথের কথা বলছেন না, শুধু সমালোচনা করতেছেন। আমরা এক দাঁড়ায় দাঁড়ায় বলছি যে এটা সমাধান আছে। আপনি একজন বিচারক বলতেছে এটা হারাম, একজন মৌলভী সাহেব, একজন ইমাম সাহেব, একজন পীর সাহেব, উনি হাদিসের বয়ানে ব্যাখ্যা দিচ্ছেন যে এটা খাওয়া হারাম, আবার বলতেছেন 2 বার খাইতে পারবেন। আপনি বলতেছেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল ঘোষণা করা হলো, তবে যদি বিপদে পড়ে যান তাহলে আপনার যদি বার্গেনিং এ মানে লেনদেনের দরকার হয় তাহলে 2 বারের জন্য করতে পারবেন। মানে তত্ত্বাবধায়ক সরকারটা নির্বাচন করতে পারে। আমরা কিন্তু পরিষ্কার বলেছি যে এইটা অনির্বাচিত কোনো ব্যক্তি আইসা নির্বাচিত সরকারের বিকল্প হিসাবে থাকুক, এটা আমরা সঠিক মনে করি না, গণতান্ত্রিক মনে করি না, সাংবিধানিক মনে করি না। আমরা বলছি বাংলাদেশকে ফেডারেল সিস্টেম গভর্নমেন্টে যাওয়া হোক। আমরা দুজনেই বলি 9টা প্রদেশ করা হোক, 8 থেকে 9টা, এবং সেখানে 9টা প্রাদেশিক সরকার করা হোক, পার্লামেন্ট করা হোক। যদি কোনো মানুষ বা কোনো দল এই 9টার জায়গায় যদি 7টা করতে চায় বা 10টা করতে চায়, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। মানে আমাদেরকে মূল কথা হচ্ছে প্রভিন্সিয়াল, মূল কথা হলো আমাদেরকে এই জাতিকে বাঁচানোর জন্য মুক্তিযুদ্ধ করে যে জাতি অর্জন করেছি, আমাদেরকে আবার 71 সনের মতো একটা জাতীয় ঐক্যমতে আসতে হবে যে দেশটা চলবে কিভাবে, দেশের মালিক কি হবে। আজকে দেশের মালিক হলো এক ব্যক্তি, উনার অঙ্গহিলনে যা ইচ্ছা তাই হয়, তিনি হলেন প্রধানমন্ত্রীর পদ। তো আল্লাহর পরে বিরোধী দলের ক্ষেত্রেও এটা তো সাজে, বিরোধী দলের নেত্রী যাহা বলিবে তাই হইবে।
আচ্ছা, আমি শুনেছিলাম ছোট যখন ছিলাম মৌলানা ভাসানীর কাছ থেকে, বঙ্গবন্ধুর কাছ থেকে, যে রাজনৈতিক দল হচ্ছে জনগণের পাহারাদার এবং বিশেষ করে বিরোধী দল হচ্ছে প্রধান পাহারাদার। আমাদের দেশে বিরোধী দল কি আসলে জনগণের পাহারাদার হিসেবে ভূমিকা রাখতে পারতেছে? এটা দুটো জিনিস আছে। ওনারা যেমন পার্লামেন্টে যান না, দুই একবার ওয়াক আউট পরে ওনাদের প্রথম দাবি করলেন সামনে সিট দেয় নাই। ভাই, আমি পার্লামেন্টে, ডিবেট ইজ দ্য অর্নামেন্ট অফ দ্য পার্লামেন্ট। আমি পিছনের সারিতে বসে যদি ভালো কথা বলি আর সামনের সারিতে থেকে যদি বোবার মতো বসে থাকি, হোয়াট ইজ ডিফারেন্স? এটার জন্য আপনারা ওয়াক আউট করলেন, পার্লামেন্টে যাবেন না। আপনারা পার্লামেন্টে গিয়ে ডেইলি ওয়াক আউট করতেন, ডেইলি কথা বলতেন প্রেসের সাথে, আন্তর্জাতিকভাবে পৃথিবীর কাছে যাইতো। আপনারা সেটা করছেন না, মানে পার্লামেন্টটা অকেজো করে দিলেন। অপরদিকে হলো সরকারি দল বোধ চায় না যে পার্লামেন্টে বিরোধী দল আসুক বা নির্বাচনে বিরোধী দল আসুক, এমনভাবে আচরণ করেন। আসলে সরকারি দলেরই দায়িত্ব গণতন্ত্র, সংবিধান এবং জাতীয় স্বার্থে বিরোধী দলকে পার্লামেন্টে রাখা। আমাদের সময় শেষ হয়ে আসতেছে, 2 মিনিট আছে, আপনি বলেন। তো আজকে আমি যে কথা বলছিলাম যে দেশ স্বাধীন হয়েছে, আমরা পরাজিত হয়েছি। আজকে লোকাল গভর্নমেন্ট, এই যে সংবিধানের ভূমিকা লেখা আছে দেশের মালিক জনগণ, এর চেয়ে চরম মিথ্যা কথা বোধ পৃথিবীতে আর নাই। সর্বময় ক্ষমতার মালিক আল্লাহর পরে হলো প্রধানমন্ত্রী। আপনি জনগণের কাছে হিসাব দেন না। আপনি 237টা ওয়াদা করেছেন, 7টা বানিয়ে কার্যকরী করছেন। আমরা নির্বাচনী ওয়াদা 23টার মধ্যে আপনি একটা পূরণ করতে পারেন নাই। আপনি বিনা পয়সা সাথ দেবেন, আপনি 10 টাকা চাউল খাওয়াবেন, না 10 টাকা নিম্নমানের চাউল খাওয়াবেন, মানে অল্প পয়সা খাওয়াবেন। আপনি বললেন যে আপনি 100 টাকা দিয়ে 10 কেজি চাউল পাওয়া যায়। আপনি কোথায় 100 টাকা দিয়ে 34 টাকার নিচে কোথায় চাল আছে? সরকার নিজেই যদি সন্ত্রাসী করে, সরকার নিজেই যদি মিথ্যা কথা বলে, তাহলে দেশ, জাতি, জনগণ কোথায় যাবে? আজকে আপনি বলছেন যে আমার বেডরুমের পাহারা দিয়ে দেওয়ার দায়িত্ব আমার নয়। আপনি তো পুরো জাতির পাহারা দেওয়ার দায়িত্ব নিয়েছেন ভোট নিয়ে। আপনি বাইরেও পাহারা দেবেন, ঘরের ভিতরেও পাহারা দেবেন। আপনি 57 মাইল বর্গের মধ্যে আমার স্বাধীনতা রক্ষা করবেন, সেটা পাহারা দেবেন। আজকে বিডিআর মেরে ফেলতেছে, আপনি পাচ্ছেন না কথা বলতে, কথা বলছেন না। আপনি বেডরুমে সাংবাদিক মারা যাচ্ছে বলছেন এটা আমার দায়িত্ব নয়। বাইরে মারা যাচ্ছে, গুম হয়ে যাচ্ছে, অপহরণ হয়ে যাচ্ছে, বাসে আগুন লাগিয়ে দিয়ে মেরে ফেলছে, সেটাও আপনার দায়িত্ব নয়। আপনার দায়িত্ব কোনটা? আপনাকে রক্ষা করার জন্য বিদেশ থেকে আসবে। তো আমাদের দেশের প্রধানমন্ত্রীকে রক্ষা করার জন্য যদি বিদেশ থেকে আসতে হয় মনমোহন সিং এর কথা অনুযায়ী, তাহলে আমি যুদ্ধ করেছি কেন? আমরা কি আঙুলটা চুষবো বসে বসে? আমাদের কি আমাদের প্রধানমন্ত্রীকে রক্ষা করার কোনো দায়িত্ব নাই দেশে 7.5 কোটি মানুষ বেঁচে থাকা অবস্থায়? অতএব জাতি আজকে চরম একটা মানে কি বলবো আমি, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, আমাদের অস্তিত্বের প্রশ্নে, আমাদের সুখ শান্তি আরামায়েশ, আমাদের নিম্নতম বেঁচে থাকার অধিকারের প্রশ্নে আজকে চরম একটা সন্ধিক্ষণের মধ্যে আছে। এই জায়গা থেকে জাতিকে বাঁচতে হলে আরেকটা মুক্তিযুদ্ধ করতে হবে, আরেকটা লড়াই করতে হবে, আরেকটা সংগ্রাম করতে হবে, আরেকটা বাঁচার সংগ্রাম করতে হবে। সেই সংগ্রামে আমরা পাশাপাশি হাতে হাত ধরে লড়াই করতে হবে। এই অনুষ্ঠানটা দিগন্তে প্রথম বোধহয় আজকে উদ্বোধন আপনি করলেন। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং এই ধরনের অনুষ্ঠান মুক্ত আলোচনার জন্য এই দিগন্ত শুরু করার জন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। প্রিয় অতিথি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মতো একজন ইতিহাসের সাক্ষী, ইতিহাসের একটি স্তম্ভ, আপনার সঙ্গে 2-1 ঘন্টা আলোচনা করলে আলোচনা শেষ হওয়ার কথা নয়। দেশবাসীর আপনার কাছ থেকে আরও অনেক কিছু জানার ইচ্ছে আছে এবং আমরা আশা করি আপনাকে আবার স্টুডিওতে পাবো এবং আপনি প্রাণ খুলে আপনার কথা দেশবাসীকে বলবেন। আজকে যে কথা বললেন, এতে আমার বিশ্বাস দেশের মানুষ অনেক নতুন কিছু জানতে পেরেছে। প্রিয় দর্শক মণ্ডলী, সবার উপরে দেশ একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। জনাব আসম আব্দুর রবকে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হলো। এই অনুষ্ঠানটি আমার উপস্থাপনায়, আমার অনুষ্ঠান, আমার পরিচালনায়। এর আগে হয়তো আপনারা অনেকবার দেখেছেন আলোচক হিসাবে। এখন এই অনুষ্ঠানে আলোচক হিসাবেও দেখবেন, উপস্থাপক হিসাবেও দেখবেন, পরিকল্পনাকারী হিসাবেও দেখবেন। আমাদের একমাত্র উদ্দেশ্য দেশের মানুষের কথা তুলে ধরতে, দেশের অন্তরের কথা, আত্মার কথা তুলে ধরতে। এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 9:05 এই অনুষ্ঠান প্রতি শনিবার রাত 11:15 আপনারা দেখতে পাবেন দিগন্তে টেলিভিশনে। আজকে আমাদের সাথে থাকার জন্যে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
এই নতুন অনুষ্ঠানে আপনাদের মতামত পেলে এবং আপনাদের সাড়া পেলে নিশ্চয়ই আমরা এই অনুষ্ঠানটি আমাদের অনুষ্ঠান না করে বাংলাদেশের মানুষের অন্তরের অনুষ্ঠানে পৌঁছে নিতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ।